নমস্কার। অনেকেই জিজ্ঞেস করেছেন যে রেসিডেন্সিয়াল টেনেন্ট আর কমার্শিয়াল টেনেন্টের মধ্যে পার্থক্য কী, তাতে কি অসুবিধে এবং সুবিধে হয়। দেখুন, রেসিডেন্সিয়াল টেনেন্ট বলতে যারা রেসিডেন্স হিসেবে নেয়, থাকে ওখানে রেসিডেন্স হিসেবে ব্যবহার করে, সেগুলো সাধারণত রেসিডেন্সিয়াল পারপাসই বলা হয়। আর কমার্শিয়াল বলতে যারা ব্যবসাপত্র করছে, চেম্বার করছে, সেটাকে বলা হয় কমার্শিয়াল। অনেক সময় দেখা যায় রেসিডেন্সিয়াল আর কমার্শিয়াল দুটোই একসঙ্গে থাকে, সেক্ষেত্রে একটু অসুবিধা হয় মামলার ক্ষেত্রে। রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে মিউনিসিপ্যাল কর্পোরেশনের মধ্যে যদি লিমিট হয় বা মিউনিসিপ্যালিটির মধ্যে যদি থাকে সে প্রপার্টি, তাহলে টেনেন্সি অ্যাক্টের মধ্যে দেখতে গেলে রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে 7,000 টাকা ভাড়া অবধি ওয়েস্ট বেঙ্গল প্রেমিস টেনেন্সি অ্যাক্টের মধ্যে পড়বে। তার বেশি ভাড়া হলে ট্রান্সফার প্রপার্টি অ্যাক্টে চলে যাবে। আর যদি কমার্শিয়ালের ক্ষেত্রে 10,000 টাকার লিমিট, 10,000 টাকার বেশি হয়ে গেলে ট্রান্সফার প্রপার্টি অ্যাক্টে চলে যাবে। এইটা হচ্ছে আইন। রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে হাজব্যান্ড মারা গেলে, যদি হাজব্যান্ড নামে টেনেন্সি হয়, তাহলে ওয়াইফের লাইফ লং, ছেলে মেয়েদের 5 বছর। কমার্শিয়ালের ক্ষেত্রে যদি হাজব্যান্ডের নামে টেনেন্সি হয়, তাহলে ওয়াইফের কোনো রাইট থাকবে না। কমার্শিয়ালের ক্ষেত্রে ছেলে মেয়েদের 5 বছর রাইট থাকবে। এটা হচ্ছে মোদ্দা কথা। বাদবাকি সব এক। রেসিডেন্সিয়াল টেনেন্সিতে কর্পোরেশন ট্যাক্স কম হয়, কমার্শিয়াল টেনেন্সিতে কর্পোরেশন ট্যাক্স অনেক বেশি হয়। আর যেখানে রেসিডেন্সিয়াল কমার্শিয়াল দুটোই থাকে, সেক্ষেত্রে একটা ডিসপিউট রেইজ করে, কারণ কোনটা রেসিডেন্সিয়াল কোনটা কমার্শিয়াল তো বোঝা যায় না, ওইভাবে ভাগ ভাগ করা থাকে না। আর ভাগাভাগি করা থাকলে তো সুবিধেই। সেক্ষেত্রে যদি 2G করতে যান, এটা একটু একটা ডিফিকাল্টিস অ্যারাইজ করবে, কারণ 2Gতে হচ্ছে কমার্শিয়ালের ক্ষেত্রে ওয়াইফের কোনো রাইট থাকছে না, কিন্তু রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে লাইফ লং। এবার কোনটা রেসিডেন্সিয়াল কোনটা কমার্শিয়াল সেটা ভাগ করা যাবে না, সুতরাং এই ক্ষেত্রে অসুবিধে আছে। ওই জন্যে সবাইকে আমরা একটা অ্যাডভাইসই করি, রেসিডেন্সিয়াল দিন নাহলে কমার্শিয়াল দিন, যে কোনো একটাই। জয়েন্ট কথা লিখবেন না, তাতে আপনাদের বিপদ আছে, অসুবিধে আছে, কনফিউশন ক্রিয়েট হবে। সবসময় ক্লিয়ারিটি রাখবেন এগ্রিমেন্টের মধ্যে, যাই এগ্রিমেন্ট করুন না কেন। ক্লিয়ারিটি না থাকলে কিন্তু কিছু করা যাবে না। আর অনেকেই জিজ্ঞেস করছেন যে কত তাড়াতাড়ি মামলা শেষ করা যায়। দেখুন, আমি ভগবান নয়। সিটি কোর্ট স্মল কজ খুলে একটু তাড়াতাড়ি হবে এটুকু বলতে পারি, কারণ এখানে মামলার সংখ্যাটা একটু কম। অন্যান্য কোর্টে যেহেতু মামলার সংখ্যা বেশি, ডিলে হবে। সিটি কোর্ট বা স্মল কজ কোর্ট মোটামুটি 4-5 বছর ধরে চলুন, অন্যান্য কোর্ট আমি বলতে পারবো না, একটু বেশি হবে। এবার এক্সপার্টি হয়ে গেলে তাড়াতাড়ি হবে, বা যদি প্রত্যেকটা ডেটে জজ থাকে, জজ যদি টাইম অ্যালাউ না করে, কোনো রকম অ্যাডজনমেন্ট অ্যালাউ না করে, তাহলে তাড়াতাড়ি হবে। এবার ফুল কোর্ট হলে কেউ মারা গেলে অ্যাডভোকেট মারা যেতে পারে, ক্লার্ক মারা যেতে পারে, অফিস স্টাফ না আসতে পারে, কোনো কারণে ছুটি ঘোষণা হলে, ওই দিন মামলার ডেট পড়লে মামলা পিছিয়ে যাবে, কিচ্ছু করার নেই। সুতরাং কিছুটা ভাগ্যের ওপর নির্ভর করে, সব কিছু কিন্তু লয়ারদের হাতে থাকে না। লয়াররা চেষ্টা করে এই পর্যন্ত। তবে এক্সপার্টি হয়ে গেলে সাধারণত যারা রিজনেবল রিকোয়ারমেন্টের মামলা করছেন, কমিশন করার দরকার পড়ে না যদি এক্সপার্টি হয়। আর এক্সপার্টি না হলে কিন্তু কমিশন করতে হবে, সেক্ষেত্রে দেরি হবে। যেটা নিয়ম সেটা নিয়ম, আমরা নিয়মে বহির্ভূতভাবে কিছু করতে পারবো না। তবে আইনের ফাঁক দিয়ে কিছুটা কাজ করা যায়, কিন্তু পুরো সব কাজে হয় না। যেটুকু করার সেটুকু আমরা নিশ্চয়ই করবো ক্লায়েন্টদের জন্য, সেটাই আমাদের কাজ। কিন্তু ক্লায়েন্টরা যদি মনে করে যে মামলা ফাইল করলাম, 6 মাসের মধ্যে হাতে ডিগ্রি নিয়ে বসে গেলাম, তারপর না পারলে উকিলবাবুদের দোষ, কারোর পক্ষে সম্ভব নয়। কারণ একটা প্রসিডিওর আছে, সেই প্রসিডিওর মেনেই আমাদের চলতে হয়। প্রসিডিওরে যা আছে তাই হবে, সেটা কম বেশি হতে পারে, কোর্টকে চেষ্টা করে বা প্রেয়ার করে শর্ট ডেট করা যেতে পারে, তার বেশি কিছু হবে না। যেটা প্রসিডিওর সেটা মানতেই হবে। সুতরাং আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, ধৈর্য ধরে থাকুন। অর্থ লাগবে, ধৈর্য লাগবে, ধীর স্থির থাকতে হবে। এই মামলা করলাম, এই ঘর পেয়ে গেলাম, 5 বছর হয়ে গেল, কেন ঘর পেলাম না? উকিলবাবুরা ঘর দেওয়ার জন্যে বসে নেই, উকিলবাবুরা মামলা করার জন্য বসে আছে।
এই কথাটা বলছি কারণ আমার এক ক্লায়েন্ট, যখন আমি মামলা করেছিলাম তাদেরকে বলেছিলাম দেখুন আমি চেষ্টা করব আপনাকে মামলা জেতাবার জন্য। এবার তিনি বলছেন আপনার আমার 1 বছর হয়ে গেল, কেন আমি ঘর পেলাম না, আপনি ঘর পাড়ি দিতে পারলেন। আরে ঘর দেওয়াটা কি আমাদের দায়িত্ব? আমরা মামলা করব জেতার জন্যে, তার এক্সপার্টি আছে বলে তাও একটা সুবিধা আছে যে 1 বছরের মধ্যে মামলাটা শেষ হয়ে যাওয়ার মুখে। কিন্তু তার কথা হচ্ছে আমি জানি না, আমি এত টাকা পয়সা খরচা করেছি, আমি ঘর পাইনি, ঘর কেন পাবো না? আপনি তাহলে কি করলেন? কিছু কিছু কথা আমাদের শুনতে হয়, অপ্রিয় কথা শুনতে হয়, বোঝাবার চেষ্টা করলে অনেকে বোঝেন না। আমরা যারা লয়ার তারা সবসময় চেষ্টা করি, কিন্তু আমরা কিন্তু ঘরের চাবি নিয়ে বসে নিই, টেন্টের ঘরের চাবি নিয়ে আমাদের বসে নেই যে ঘরটা এলে আমরা খুলে দিলাম। সেটা কোর্টের দায়িত্ব। মামলা জিতলে সবেতেই যদি জেতেন, এক্সিকিউশন হবে, বেলিফ যাবে, বেলিফ ঘরের পয়সা নিতে পারে, আর বেলিফ যদি রেজিস্টার্ড হয় তাহলে পুলিশ হেল্পের দরখাস্ত করে পুলিশ নিয়ে বেলিফ নিয়ে পয়সা নিতে হয়। দিস ইজ দ্য সিস্টেম। আমার এক ক্লায়েন্ট, মানে কি বলবো, তাকে বলার পরেও বলছে কেন এখনও ঘর পেলাম না, কেন বেলিফ করতে হবে, কেন পুলিশ করতে হবে, কোর্ট অর্ডার দিলেই তো ঘরের দখল নিয়ে নেবো। আমি নিয়ে নিন, কিন্তু আমার কাছে আর ফার্দার আসবেন না। অনেকের ধারণা আছে যে কোর্টের অর্ডার মানেই ঘর পাওয়া হয়ে গেল, তা কিন্তু নয়। কোর্টের অর্ডার পেলে আপনাকে সেটা এক্সিকিউশন প্রসিডিংয়ে দিতে হবে। এক্সিকিউশানে বেলিফের ওপর অর্ডার হবে, বেলিফ গিয়ে ঘরের দখল দিতে পারলে ভালো, আর না হলে আপনাকে পুলিশ হেল্পের দরখাস্ত করতে হবে। সেই দরখাস্ত অ্যালাউ হলে বেলিফ আর পুলিশ গিয়ে আপনাকে ঘরের দখল দেবে। তাতে কত সময় না লাগবে বা লাগবে সেটা আমি এখান থেকে বলা সম্ভব না। অনেকেই জিজ্ঞেস করছেন, মানে ইদানিং সকলের তাড়া চাই, কিন্তু আমি প্রত্যেককে একটা কথাই বলি, আমার কাছে যারা আসেন বা যারা আমার ভিডিও দেখেন বা শোনেন, ধৈর্য ধরে থাকতে হবে। আমরা ম্যাজিশিয়ান নই, মামলা করলে আমার ঘর পাইয়ে দিলাম। আর ঘর পাইয়ে দেওয়াটা আমাদের দায়িত্ব নয়, মামলার জেতাটা আমাদের দায়িত্ব, সেই চেষ্টাটা আমরা করি। এরকম অনেক ক্লায়েন্ট ডিল করতে হয়, মানে তাদের কথাবার্তা কিছু কিছু সময় খারাপ লাগে, কিন্তু তাদেরকে আমি ওই জন্য বুঝিয়ে দিই, প্রথমেই বলে দিই আমার দ্বারা যেটুকু সম্ভব সেটুকু আমি বুঝিয়ে দিই। তারপরে সে আমার কাছে থাকলো কি না থাকলো আমাদের কিছু যায় আসে না। দিস ইজ দ্য থিং। এটা বলছি কারণ অনেকেই জিনিসগুলো বোঝেন না। এটা একটা আমি ভিডিওটা করছি, অনেকে ভাবছেন এত রুড়ো হয়ে গেলাম কেন, কিন্তু বাধ্য হই মাঝে মাঝে, কি জানেন তো, মানে ধৈর্যের সীমা ছাড়িয়ে যায়। এমন কিছু কিছু ক্লায়েন্টের আবদার থাকে বা যেমন আবদার করে, তারপরে আপনাকে উদাহরণ দেবে কি, পাশের বাড়ির পেলো আপনি কেন করতে পারলেন না? পাশের বাড়িতে যান, তাদের কি পরিস্থিতিটা দেখুন, কেন তারা পেয়েছে, কে আদৌ পেয়েছে কি না। এরকম অনেক লোক আছে। যাই হোক, আপনাদের বলে দিই আবার, ধৈর্য, অর্থ এবং স্থিতি রাখতে হবে। যদি আপনি ধীর স্থির না হন, ধৈর্য না থাকে, অর্থ না থাকে, মামলা করবেন না। আর যদি একান্তই মামলা করার দরকার থাকে তাহলে লিগাল এড সার্ভিস অফ ওয়েস্ট বেঙ্গলে চলে যাবেন, ওখানে আপনাদের অবশ্যই সাহায্য করবে, কারণ ওটা সরকারি হাসপাতাল। সরকারি হাসপাতালে যেরকম ট্রিটমেন্ট হয় ওখানেও আপনাদের সঙ্গে সেরকম ট্রিটমেন্টই হবে। যদি আপনার কপাল ভালো থাকে মামলা জিতবেন, আর যদি কপাল খারাপ থাকে যা হবার হবে। যাই হোক, আজকে একটু বেশি বললাম, কিছু মনে করবেন না। দু একটা ক্লায়েন্ট সত্যি করে খুব বিরক্তিকর, ছেড়ে দিতে চাইলেও তারা ছাড়বে না, আবার বলবে কেন ঘর পেলাম না। যাই হোক, ভালো থাকবেন। একটু বেশি হয়তো বলে ফেললাম, কিছু মনে করবেন না। সবাই ভালো থাকুন, ভালো, ঈশ্বর সবাইকে ভালো রাখুন।